অন্যদিকে তানভীর ভার্সিটির সামনে আসতেই সোহাগ আর শিমুলকে দেখতে পেল। ওরা তানভীরকে দেখেই হাসি মুখে এগিয়ে আসলো। তানভীর প্রশ্ন করলো, বন্যা কোথায়? চল, আমাদের কাজটাকে শেষ করে আসি, 5 মিনিটের কাজ। বন্যার সাথে আগে দেখা করব, তারপর তোদের ব্যাপারটা দেখব। দুটা মেয়ের সাথে ওই দিকে গেল। তানভীর ওদের দেখানো পথে বাইক স্টার্ট দিল। থামলো ঠিক বন্যাদের পেছনে। বন্যারা পেছন ফিরে তাকিয়েও দেখল না। তানভীর ঘন ঘন হর্ন দিতে লাগলো। এক প্রকার বিরক্ত হয়ে বন্যা পেছন ফিরতেই দেখল তানভীর বাইক থেকে নিরিট দৃষ্টিতে চেয়ে আছে। বন্যার চেহারা স্বাভাবিক করার চেষ্টা করলো। তানভীর গম্ভীর কণ্ঠে বলল, এদিকে আসো। বন্যা বান্ধবীদের দিকে তাকিয়ে ধীর গতিতে এগিয়ে আসলো। তানভীর প্রখর তপ্ত স্বরে বলল, ফোন দিলে ফোন রিসিভ করার প্রয়োজন মনে করো না? ইদানিং ফোন বন্ধ করে রেখেছ, সমস্যা কি? বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আমার ফোন নষ্ট হয়ে গেছে, নতুন ফোন কিনতে হবে। আব্বু বলেছে আগামী সপ্তাহে ফোন কিনে দিবেন। ওহ, আর কোনো কারণ নেই তো? আর কি কারণ থাকবে? ভাইয়া যখন অ্যাক্সিডেন্ট করেছিল তখন তোমাকে রাগে উল্টোপাল্টা কথা বলেছিলাম, তার জন্য দুঃখিত। ভাইয়ার রক্তাক্ত দেহ দেখে আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। বুঝে না বুঝে তোমার সাথে রাগ দেখিয়েছি। বন্যা মলিন হেসে বলল, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও হয়তো এভাবেই রিয়্যাক্ট করতাম, নয়তো আরও বেশি করতাম। আই এম রিয়েলি সরি বন্যা। এত ফর্মালিটি করতে হবে না, আমি সত্যিই কিছু মনে করিনি। আবির ভাইয়া এখন কেমন আছেন? মেঘ কেমন আছে? দুজনেই আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্যা হঠাৎই ঢোক গিলে উষ্ণ স্বরে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, অবশ্যই। আপনি মিনহাজ আর তামিমকে কি করেছিলেন? কেন, কোনো সমস্যা? আরে না না, ওরা অনেকদিন ভার্সিটিতে আসেনি, এখন আসলেও অনেক চুপচাপ হয়ে গেছে, তাই বলছিলাম। ওহ আচ্ছা, এসব কোনো বিষয় না। আমি বেশি কিছু করিনি। আমার জায়গায় ভাইয়া থাকলে ওদের আর কোনোদিন দেখতেও পারতা না। তানভীর একটু থেমে আবার প্রশ্ন করল, ও একটা কথা, ভার্সিটিতে কেউ তোমাকে ডিস্টার্ব করে? বন্যা মনে মনে আওড়ালো, ডিস্টার্ব করলেও তো আপনাকে বলবো না। স্বাভাবিক কণ্ঠে বলল, না, যদি মনে করো আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না, তাহলে এটা তোমার ভুল ধারণা। বরং তুমি নিজ থেকে জানালে তোমারই লাভ। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, এখন আসি। যেতে বলেছি তোমায়। আমার তাড়া আছে। কেন, কেউ অপেক্ষা করছে? মানে, কিছু না। ভার্সিটিতে পরশুদিন প্রোগ্রাম আছে, কষ্ট করে মেঘকে জানিয়ে দিন। ঠিক আছে, এখন চলো। কোথায়? তোমায় কিছু খাওয়াই? আমি আজ কিছু খাবো না, অন্য কোনো দিন আমি আপনাদের খাওয়াবো। তানভীর ভারী কণ্ঠে বলল, সেসব পরে দেখা যাবে, এখন বাইকে বসো। এক গ্লাস আখের জুস হলেও খেতে হবে, না হয় আমি ধরে নিব তুমি আমার উপর রাগ করে আছো। আমি
আমি সত্যিই রেগে নেই, বিশ্বাস করুন। মানলাম অ্যান, বিশ্বাসও করলাম। এখন চলো। বন্যা দাঁতে দাঁত চেপে বাইকে উঠে বসলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও তানভীরের সঙ্গে 2 গ্লাস আখের জুস খেয়েছে। শুধুমাত্র মেঘের ভাই বলে বাধ্য হয়ে বন্যা তানভীরের সাথে কথা বলে, না হয় কোনোদিন বলতো না। মিনহাজ আর তামিমকে বন্যা 2-1 বার জিজ্ঞেস করেছিল কি হয়েছিল বলতে, কিন্তু ওরাও কিছু বলে না, বারবার কথা এড়িয়ে যায়। তার জন্য বন্যাও তেমন জোর করে না। তবে ভালো কিছু যে ঘটেনি, বন্যা 100% নিশ্চিত। আবিরের অসুস্থতার পর থেকে মেঘ মিনহাজদের কথা ভুলেও ভাবেনি। বন্যা কিছু বললেও তেমন পাত্তা দেয় না, এমনকি রেগুলার ভার্সিটিও আসে না। বাড়ির কেউ কিছু বললে শরীর খারাপ, মন খারাপ বলে নানান বাহানা দেয়, আর বাকি সব তানভীর সামলায়। না বোনকে কিছু বলতে পারে, আর না বাসায়। মেঘের চোখে তানভীর সেরা ভাই হলেও বন্যার চোখে তানভীর একজন রাজনীতিবিদ, দাপটি ভিলেন টাইপের ছেলে। এত বছর যাবৎ মেঘকে শাসন করা দেখে বন্যা তানভীরকে ভয় পেত। মিনহাসের ঘটনার পর থেকে বন্যা আরও বেশি আতঙ্কে থাকে, দূরত্ব মেনটেন করে চলে। তানভীর বন্যাকে রিকশায় উঠিয়ে দিয়ে সোহাগদের সাথে কাছে আসছে। সোহাগ ঠাট্টার স্বরে বলল, আগে আসতেই চাইছিলি না, আর এখন? তানভীর মুচকি হেসে বলল, কতদিন পর মেয়েটাকে দেখলাম। আহা, কত আবেগ! কোথায় যাবি বলছিলি, চল। বিকেল থেকেই মিখ আর মিম শপিংয়ে যাবে বলে পাগলামি করছে। তানভীরকে যেতে বলা হয়েছিল, কিন্তু তানভীর প্রোগ্রামে ব্যস্ত বলে যেতে পারবে না। মেঘ আর মিম একা যেতে পাগলামি শুরু করেছে। ওদের হাউকাও শুনে আবির নিচে আসছে। আবিরকে দেখেই 2 বোন চুপ করে গেছে। সদ্য ঘুম থেকে উঠে আসায় আবিরের চোখগুলো লাল টকটকে হয়ে আছে। আবির অস্ফুট কণ্ঠে বলল, শুধালো, কি হয়েছে তোদের? মিম মেঘ কেউ কোনো কথা বলল না। আকলিমা খান বললেন, ওরা শপিংয়ে যেতে চাচ্ছে। যেতে চাচ্ছে যাক, সমস্যা কি? একা যেতে চাচ্ছে। আবির কপাল কুঁচকে তাকিয়ে বলল, একা যেতে হবে কেন? তোমরা না গেলে আমি ওদের নিয়ে যাচ্ছি। মেঘার মিম দুজনেই একসঙ্গে চেঁচিয়ে উঠল, না! রাগে আবিরের চোখ মুখ লাল হয়ে গেছে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, সমস্যা কি তোদের? মেঘ মাথা নিচু করে উত্তর দিল, কোনো সমস্যা নেই। সমস্যা না থাকলে কাকিয়াদের নিয়ে শপিংয়ে যা, বেশি তেড়ামি করবি না, ঠিক আছে? মেঘ একদৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ল। অনুমতি ছাড়া একা শপিংয়ে যাওয়া অসম্ভব বিষয়, এটা তাদের অজানা নয়। তবুও চেষ্টা করে দেখছিল, যদিও অনুমতি পেয়ে যায় যদি অনুমতি পেয়ে যায়। আবির আগের ভাবমূর্তি বজায় রেখে দাঁড়িয়ে আছে। মেঘার মিম তাড়াহুড়ো করে নিজেদের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খানের সঙ্গে মিম আর মেঘ শপিংয়ে গেছে। মেঘার মিম সুযোগ বুঝে আবিরের জন্য 2-3টা সাদা টি শার্ট আর দুজনের জন্য 3টা পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। মেঘরা বাসায় ফিরতেই তানভীর ভার্সিটির প্রোগ্রামের কথা বলেছে।
আবিরও সেখানে উপস্থিত ছিল। মেঘ নিজের হাতের শপিং ব্যাগগুলো লুকিয়ে নিজের রুমে নিয়ে গেছে। আবির বিষয়টা খেয়াল করেও কিছু বলেনি। আবির রাতে ঘুমানোর জন্য রুমে ঢুকে দরজা চাপাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। আবিরের দরজার আড়ালে মেঘের হাতের ছাপটা আগের মতো বেরঙিন নেই। মেঘ সেখানে নীল রঙের ছাপ দিয়েছে, এমনকি অন্য হাতের ছাপও দিয়েছে। পাশাপাশি মেঘের দু হাতের ছাপ দেখে আবির মুচকি হেসে বলল, পাগলি একটা। প্রোগ্রামের দিন ঠিক সময় মতো মেঘ ভার্সিটিতে চলে আসছে। মেঘকে দেখে মিনহাজ আর তামিম এগিয়ে এসে শুধালো, কেমন আছিস? মেঘ অন্যদিকে মুখ করে বলল, আলহামদুলিল্লাহ। মেঘ ওদের পাশ কাটিয়ে চলে গেছে। বন্যা আর মেঘ দুজনেই আজ গাউন ড্রেসের সঙ্গে হিজাব পরে আসছে। মেঘ আর বন্যা কিছুটা সামনে এগুতেই লিফাত নামের ছেলেটার সাথে দেখা। লিফাতের হাতে সিগারেট। বন্যা আর মেঘকে দেখে থতমত খেল। সিগারেট পেছনে ফেলে শান্ত স্বরে জিজ্ঞেস করল, কেমন আছো তোমরা? বন্যা আর মেঘ দুজনেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো। বন্যা মেঘের হাত ধরে বলল, চল এখান থেকে। মেঘ তখনও সরু নেত্রে লিফাতকে পরখ করছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি। লিফাত প্রশ্ন করল, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে প্রত্যুত্তরে তাকেও জিজ্ঞেস করতে হয়, এটাও কি জানো না? বন্যা শক্ত কণ্ঠে জবাব দিল, না, জানি না। বন্যা মেঘকে টেনে নিয়ে চলে গেছে। মেঘ কপাল কুঁচকে শুধালো, এই ছেলে আবার কে? রসায়ন ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের এক বড় ভাই। তোর সাথে কথা বলতে আসছে কেন? আল্লাহ জানেন। তুই তো ইদানিং তেমন ক্লাসে আসিস না। একদিন আমি ফোনে কথা বলছিলাম, তখন এই ছেলে ইচ্ছে করেই আমার কাছে গেছে। আমি হঠাৎ ঘোরাতে প্রায় ধাক্কা লেগে গেছিল। কথাবার্তা নেই, হুট করে আমাকে থমকিয়ে চলে গেছে। এরপর থেকে দেখলেই কেমন করে হাসে, এটা সেটা জিজ্ঞেস করে। ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে দিই। ভাইয়াকে বলবো? না না না, তোর ভাই আরেক ডেঞ্জারাস পাবলিক। ওই দিন দেখা হয়েছিল, পরেও জিজ্ঞাসা করতেছিল আমাকে কেউ ডিস্টার্ব করে কিনা। তুই কি বলছিস? আমি না করছি। কেন? তোর ভাই মিনহাজদের যে অবস্থা করছে, আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাহলে আবির ভাইকে বলি? ভুলেও না, তোর এই গুন্ডা পান্ডা ভাইদের আমার ব্যাপারে কিছু বলবি না। তুই গুন্ডা পান্ডা কাকে বলছিস? আমার আবির ভাই হিরো, নট ভিলেন, ওকে? আর তোর ভাই? আমার ভাইও হিরো। মিনহাসদের যদি মেরেও থাকে, ভাইয়া কি শুধু শুধু মারছে নাকি? আমার কর্মকাণ্ডে তোর কি তখন আমাকে মারতে ইচ্ছে করেনি? বল, করেনি? করেছে। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়েও আমার কাছে তুই আমার উপর বিরক্ত হয়েছিস। এমনকি আমি নিজে আমার উপর বিরক্ত ছিলাম। সেখানে ভাইয়া না মিনহাজকে চিনে, আর না তামিমকে চিনে। আবির ভাই আর তানভীর ভাইয়ার প্রাণ এক সুতোয় বাঁধা। ওদের একজনের কিছু হলে আর একজন জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাঁচাবে। সেখানে সামান্য মায়ের আর এমন কি? বনা উদাসীন কণ্ঠে বলল, এখন চল।
অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেঘার বন্যা ভেতরে ঢুকলো, পেছন থেকে বসতে যাবে এমন সময় ওদের একজন ক্লাসমেট সামনে থেকে ডেকে বলল, মেঘ, তোরা এখানে আয়, তোদের জন্য সিট আছে। মেঘার বন্যা এগিয়ে গেল, পাশাপাশি দুটো সিটে মেঘার বন্যা বসলো। ওদের সামনের সারিতে লিফাতের বন্ধুরা বসা। কয়েক মুহূর্তের মধ্যেই লিফাত এসে বসল। মেঘার বন্যা লিফাতকে দেখেই পেছনে চলে যাওয়ার জন্য ফিসফিস শুরু করলো। লিফাত পেছনে ঘুরে উত্তেজিত কণ্ঠে বলল, আরে, তোমরা এখানে? কোনো কিছু লাগলে শুধু একবার বলবা, সাথে সাথে এনে দিব। বন্যা আর মেঘ দুজনেই রাগে ফুঁসছে। বন্যা কিছু বলতে যাবে, তার আগেই কেউ একজন রাগান্বিত কণ্ঠে বলল, তোর কলিজাটা আমার লাগবে, দে এখন। মেঘার বন্যা দুজনেই চমকে উঠে পাশ ফিরে তাকালো। লিফা তো আঁতকে উঠে সেদিকে তাকালো। চোখ পর্যন্ত ঢেকে রাখা ক্যাপটা সরাতেই তানভীরের মুখটা স্পষ্ট দেখা গেল। লিফাতের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীরকে দেখে বন্যা আর মেঘ দুজনেই ভয় পাচ্ছে। লিফাত বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই হেসে ফেলল। তানভীর চোখ মুখ কুঁচকে পুনরায় বলল, কি হলো, দিবি না? মেয়েদের প্রতি এত যত্ন, যা চাইবে সাথে সাথে এনে দিবি, আর আমি সামান্য কলিজাটা চাইছি, তুই সেটা দিতেই রাজি হচ্ছিস না? লিফাত, তোর থেকে এটা আশা করিনি। লিফাত হঠাৎই অস্বাভাবিকভাবে হাসতে শুরু করলো। হাসতে হাসতে বলল, আরে ভাইয়া তুমি, তোমার কি লাগবে বলো শুধু, দেখো তোমার ভাই তোমার জন্য কি করে। তানভীরের চোখে মুখে বিরক্তির ছাপ। বিরক্তি ভরা কণ্ঠে বলল, আপাতত তোর কলিজাটা হলেই চলবে, চাইলে তোর হারটাও দিতে পারিস। আমিও দেখি ওইখানে ঠিক কতজনকে জায়গা দিয়েছিস। লিফাত মুখে হাসি রেখেই বলল, এই সর সর, আমাকে সাইড দে। লিফাত এগিয়ে আসতেই তানভীর বসা থেকে উঠে দাঁড়ালো। লিফাত তানভীরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, প্লিজ ভাই, এখানে অনেক জুনিয়র আছে, ওদের সামনে আমার মান সম্মানটা ডুবিও না, প্লিজ। তানভীর রাগান্বিত কণ্ঠে গজগজ করতে করতে বলল, তোর হিসাবের খাতায় এখনো অবধি হাজারখানেক মেয়ের নাম উঠেছে, আর কত? সরি ভাই, তুমি এখানে কেন আসছো? ওরা কি তোমার কিছু হয়, নাকি অন্য কারোর জন্য আসছো? যেই বন্যার পিছনে ঘুরঘুর করছিস, সে একান্তই আমার। তার পাশের জন আমার একমাত্র বোন, আর আবির ভাইয়ার পার্সোনাল সম্পত্তি। তুই ভুল জায়গায় হাত বাড়িয়েছিস লিফাত, তোকে কি করা উচিত নিজেই বল। সরি ভাইয়া, প্লিজ মাফ করে দাও, আমি জানতাম না ওরা তোমার কাছের লোক। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি লিফাত, ভবিষ্যতে কোনো মেয়ের দিকে কুনজর দিলে সার্টিফিকেট নিয়ে বের হতে পারবি না, বলে দিলাম। প্লিজ তানভীর ভাই, এমনটা করো না, প্রয়োজনে আমি তোমার পায়ে ধরে মাফ চাইব। আবির ভাইয়া কোথায় আছেন, আমি ওনার পায়ে ধরে মাফ চেয়ে নিব, তবু এমন কিছু করো না ভাই। ঠিক আছে, লাস্টবারের মতো ছেড়ে দিচ্ছি। লিফাত একগাল হেসে বলল, থ্যাংক ইউ ভাই। তানভীর ভারী কণ্ঠে বলল, মনে থাকে যেন। অবশ্যই। লিফাত নিজের চেয়ারে গিয়ে বসল, পেছন ফেরা তো দূর,
ঘাড় পর্যন্ত কাত করছে না। তানভীর মেঘ আর বন্যার জন্য কিছু খাবার আগে কিনে নিয়ে আসছিল, সেগুলো দিয়ে ক্যাপ পরতে পরতে বলল, আমি আসছি। মেঘ হাসি মুখে বলল, অনুষ্ঠান দেখবা না? আমি অনুষ্ঠান দেখতে আসিনি, যে কাজে আসছিলাম তা শেষ। অনুষ্ঠান শেষে বাসায় চলে যাস, উল্টাপাল্টা ঘুরিস না।